হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিন রহমান খান। কার্ডিয়াক আউটপুট নিয়ে একটু কথা বলবো। পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফর এফসিপিএস, এমডিএমএস বলো, মানে এভরি ফ্যাকাল্টির জন্য জিনিসটা ইম্পর্টেন্ট। তো রাত্রে পড়লাম, দ্যাটস ওয়াই মনে হলো যে একটা ছোটো ভিডিও করে নিজেই দেখার জন্য। তো এরপরে অন্যান্যদের যদি উপকার হয় সেটা ভালো। এখন কার্ডিয়াক আউটপুট জিনিসটা কি সেটা দিয়ে শুরু করি। ইন শর্ট 5 মিনিটে শেষ করে দেবো। কার্ডিয়াক আউটপুট জিনিসটা হচ্ছে একটা হার্ট 1 মিনিটে যতটুকু ব্লাড পাম্প আউট করে দেয়, দ্যাট ইজ কল্ড কার্ডিয়াক আউটপুট। আর প্রতিটা বিটে যতটুকু ব্লাড পাম্প আউট করে দেয় সেটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। তাহলে কার্ডিয়াক আউটপুটে যদি আমরা চিন্তা করি তাহলে দুটো জিনিসের গুণফল, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম, তার সাথে হচ্ছে যতবার বিট দিবে, অর্থাৎ হার্ট রেটটা যত হচ্ছে, অর্থাৎ স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট ইজ কার্ডিয়াক আউটপুট। কী কী লাগে সহজ বাংলায় বলতে গেলে বলতে হবে যে আসলে কার্ডিয়াক আউটপুট কী কী কারণে ইনক্রিজ করে, কী কী কারণে ডিক্রিজ করে, কী কী ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এই কয়েকটা জিনিস থেকে আসলে প্রশ্ন আসবে, এর বাইরে আসার সুযোগ নাই। তো কী কী ফ্যাক্টরের উপর নির্ভরশীল? 5টা ফ্যাক্টরের উপর নির্ভরশীল। এই ফ্যাক্টরের উপর নির্ভরশীল জিনিসটা আবার কি, যে ফ্যাক্টরগুলোর জন্য ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে, ঘুরে গেলে ওই একই আলাপ। তো কী কী ফ্যাক্টর? ফার্স্টে যদি আমরা চিন্তা করি ভেনাস রিটার্ন, যতটুকু ভেনাস রিটার্ন হচ্ছে, ভেনাস রিটার্ন যদি আমার বেশি হয় কার্ডিয়াক আউটপুট অবশ্যই বেশি হবে। হার্টে ব্লাড বেশি ঢুকছে, তার মানে সে বেরোবে বেশি। সহজ কথা। আরেকটা সহজ কথা কি আছে? স্ট্রোক ভলিউম। আমরা জানি একটা সম্পর্ক, বললাম কি, কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়ালস টু স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। এখন স্ট্রোক ভলিউম যদি তাহলে বাড়ে, তাহলে আমার অবশ্যই কার্ডিয়াক আউটপুটও বাড়বে, কেননা ম্যাথ, সোজা ম্যাথের কথা। এখন আমার স্ট্রোক ভলিউম, হার্ট রেট ধরেন আমার 72 ফিক্সড ছিল, একটা পেশেন্টের হার্ট রেট 72, তার স্ট্রোক ভলিউম হচ্ছে 100, তার মানে তার কার্ডিয়াক আউটপুট প্রায় পার মিনিটে চলে আসতেছে 7 লিটারের মতো, তার মানে তার কার্ডিয়াক আউটপুট কিন্তু বেড়ে গেছে। তাহলে স্ট্রোক ভলিউমের সাথে এটা সমানুপাতিক একটা সম্পর্ক মেনটেন করে। দেন কি আছে? দেন আছে হচ্ছে আমাদের হার্ট রেট। হার্ট রেটের ক্ষেত্রে একটু মজা আছে। কি মজা আছে? নর্মালি যেহেতু ইন্টু সম্পর্ক, তো আমরা বুঝতেছি সমানুপাতিক সম্পর্ক, হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, এটাই গ্রস কথা। কিন্তু হার্ট রেট বাড়তে বাড়তে একটা লেভেল মেনটেন করতে হবে। হার্ট রেট যদি বাড়তে বাড়তে এমন হয়ে গেল, ধরেন যে 200, 300, 400 হয়ে গেছে হার্ট রেট, মানে একদম পেশেন্ট বাঁচা মরার কন্ডিশনে চলে গেছে, 200 হয়ে গেছে, মানে হয়তো বা তার অবস্থা খুবই খারাপ। এখন এটাই কি, মানে হার্টটা এত দ্রুত বিট করতেছে যে সে ইফেক্টিভ কন্ট্রাকশন আর করতে পারতেছে না। অর্থাৎ একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হার্ট রেট যদি বাড়ে তখন পর্যন্ত কার্ডিয়াক আউটপুট বাড়বে, কিন্তু ওই নির্দিষ্ট লেভেল যদি ক্রস করে যায় দেন হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট আরও কমে আসবে, বিকজ সে আর ইফেক্টিভ কন্ট্রাকশন করতে পারতেছে না। এই নির্দিষ্ট লেভেলটা কত? 180 বিট পার মিনিট। এর নিচে যদি থাকে তখন পর্যন্ত তাও হার্ট রেটটা বাড়লে কার্ডিয়াক আউটপুটটা বাড়বে, কিন্তু যদি হার্ট রেট 180 ক্রস করে যায় সেক্ষেত্রে আর হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে না, উল্টা কার্ডিয়াক আউটপুট তখন কমে আসবে। তাহলে আমরা 2-3টা টপিক কিন্তু বলে ফেলাম। একটা হচ্ছে হলো আমাদের ভেনাস রিটার্ন, তার সাথে সমানুপাতিক সম্পর্ক, আমাদের স্ট্রোক ভলিউমের সাথে সমানুপাতিক সম্পর্ক। হার্ট রেটের ক্ষেত্রে 2 রকম সম্পর্কই আছে, ইউজুয়ালি বাড়ে, কমতেও পারে যদি 180 ক্রস করে যায়। ডিজিজ কন্ডিশন, অ্যারিথমিয়া হচ্ছে, মানে খুব ভেরি র্যাপিড অ্যারিথমিয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমবে। দেন আরেকটা টপিক আছে, সেটা কি, সেটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট। হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন যত বেশি হবে অবশ্যই কার্ডিয়াক আউটপুট তত বেশি হবে। আর এই ফোর্স অফ কন্ট্রাকশন আবার নির্ভর করে কি, ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবারের উপর, অর্থাৎ মায়োকার্ডিয়াল ফাইবার, তার লেন্থটা যত বেশি হবে ফোর্স অফ কন্ট্রাকশনটাও তত বেশি হবে, এবং ফোর্স অফ কন্ট্রাকশনটা যত বেশি হবে কার্ডিয়াক আউটপুটটাও তত বেশি হবে। এটা আমাদের মনে রাখতে হবে, এটা সরাসরি স্টেম আসছে, দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কি জিনিস আছে? আরেকটা জিনিস আছে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। এইবার আবার মজার সম্পর্ক। কি সম্পর্ক? পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে বাইরের জন যে চাপ দিতেছে, প্রেশার ক্রিয়েট করতেছে যে বেশি ব্লাড যায় না, অর্থাৎ পেরিফেরাল রেজিস্ট্যান্সের কাজটা হচ্ছে অপোজিট। ফোর্স অফ কন্ট্রাকশন দিতেছি, আমি প্রেশার দিতেছি ব্লাড বাইরে যাওয়ার জন্য, আমার আর্টারি আবার পেরিফেরাল রেজিস্ট্যান্স করতেছে, ভেইনগুলো পেরিফেরাল রেজিস্ট্যান্স করতেছে। এই যে আর্টারি পেরিফেরাল রেজিস্ট্যান্স করলো, পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বেশি হবে আমার ব্লাড তত কম বাইরে যাবে, কারণ ওই রেজিস্ট্যান্সের ওভারকাম করে তো আমার ব্লাডটা যাইতে হয়। তাই পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বেশি হবে পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কী হবে? তত কম হবে। তার মানে পেরিফেরাল রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। লাস্ট ওয়ান কি আছে? ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের সাথে যদি আমরা সম্পর্কটা চিন্তা করি, এখানেও মজার সম্পর্ক। কি মজার সম্পর্ক? সিস্টোলিক ব্লাড প্রেশার যদি কোনো পেশেন্টের বেশি হয়, অর্থাৎ তার শুধু সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ছে, ডিউ টু এনি কন্ডিশন বাড়তে পারে, যেমন হাইপার থাইরয়েডিজমের রিপোর্ট যদি আপনি দেখেন, হাইপার থাইরয়েডিজমে কিন্তু সিস্টোলিক প্রেশারটা হাই থাকে আর ডায়াস্টোলিক প্রেশারটা নর্মাল থাকে। হাইপার থাইরয়েডিজমের কার্ডিয়াক আউটপুটও বাড়ে, এটা একটা
প্যাথোলজিক্যাল কন্ডিশন বললাম। ফিজিওলজিক্যাল যদি চিন্তা করেন, আপনি এক্সারসাইজ করছেন, আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যাবে, কিন্তু আপনার ডায়াস্টোলিক নর্মাল থাকবে। সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লে আপনার কার্ডিয়াক আউটপুট বাড়বে, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি বাড়ে, মানে আপনার ট্রু হাইপারটেনশনের পেশেন্ট, আপনার আসলেই হাইপারটেনশন আছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি আপনার বেশি হয়, সেক্ষেত্রে আপনার আবার কার্ডিয়াক আউটপুট কম হবে। তার মানে ব্লাড প্রেশারের সাথে দুই রকম সম্পর্কই আছে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়লে কার্ডিয়াক আউটপুট কমে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে। এই কয়েকটা কথা আমাদের জানতে হবে। এখন স্ট্রোক ভলিউম বলছিলাম, স্ট্রোক ভলিউম আবার একটা মজার জিনিস। স্ট্রোক ভলিউম জিনিসটা আসলে কি? স্ট্রোক ভলিউম হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কি? ডায়াস্টোলের শেষে হার্টে যতটুকু ব্লাড থাকে ওটা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এটা হচ্ছে হার্টের ভিতরে থাকা সর্বোচ্চ ব্লাড। আর এন্ড সিস্টোলিক হচ্ছে সিস্টোলের পরেও, মানে কন্ট্রাকশনের পরেও হার্টে কিছুটা ব্লাড থেকে যায়, ওটা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম অফ ব্লাড। ডায়াস্টোলিক ভলিউম যদি বেশি হয়, হার্টে ডায়াস্টোলের পরে অনেক বেশি ব্লাড আছে, তার মানে এবার কন্ট্রাকশন দিব, আমরা কন্ট্রাকশন দিয়ে ব্লাডটা বের করবো, তার মানে কার্ডিয়াক আউটপুটও বেশি হবে। অর্থাৎ এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি বেশি থাকে, কার্ডিয়াক আউটপুট বেশি হবে। এন্ড সিস্টোলিক ভলিউম, সিস্টোলের পরে ব্লাড কতটুকু আছে, সিস্টোলের পরে যদি ব্লাড কম থাকে, তার মানে বেশি ব্লাড বাইরে চলে গেছে, তার মানে কার্ডিয়াক আউটপুট বেশি হয়ে গেছে। অর্থাৎ এন্ড সিস্টোলিক ভলিউম যদি আমাদের কি হয়, কম থাকে, তার মানে কার্ডিয়াক আউটপুট বেশি। এন্ড সিস্টোলিক ভলিউম যদি বেশি থাকে, তার মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কম হচ্ছে। তার মানে এই জায়গায় সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে, সোজা হিসাব। কারণ হচ্ছে আসলে স্ট্রোক ভলিউম কি? স্ট্রোক ভলিউম ইজ ইকুয়ালস টু এন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। তাহলে আমরা এই ইকুয়েশনটা যদি জাস্ট চিন্তা করি, একদম সোজা একটা ম্যাথমেটিক্সের মতো এটা আমরা পেরে যাব। এইবার চলে আসি হচ্ছে কী কী ফিজিওলজিক্যাল কজ আছে যার জন্য কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করতে পারে, কী কী ফিজিওলজিক্যাল কজ আছে যার জন্য কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করতে পারে। ইউজুয়ালি ফিজিওলজিক্যাল কজ এরকম নাই যার জন্য কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করবে। ইনক্রিজ করার কারণগুলো বলে তার অপোজিট ডিক্রিজ। এক নম্বর হচ্ছে এজ, বয়স্ক মানুষের কার্ডিয়াক আউটপুট বেশি হবে, তার মানে ইয়াং এজে কার্ডিয়াক আউটপুট কম হবে। সেক্স, মেলে কার্ডিয়াক আউটপুট বেশি, ফিমেলে কার্ডিয়াক আউটপুট কম, তাইলে সোজা হিসাব। বডি সারফেস এরিয়া, যার বডি সারফেস এরিয়া যত বেশি তার কার্ডিয়াক আউটপুট তত বেশি, সোজা হিসাব। দেন কি আছে? পোস্টার। পোস্টারটা আপনার বোঝার ব্যাপার আছে। আপনি যদি শুয়ে থাকেন আপনার কার্ডিয়াক আউটপুট বেশি হবে, আপনি বসে আছেন তাও আপনার মোটামুটি কার্ডিয়াক আউটপুট হবে বেশি, কিন্তু আপনি দাঁড়ায় আছেন আপনার কার্ডিয়াক আউটপুট ওই সময় একটু কমে যাবে। কেন? কারণ হচ্ছে যে আপনি যখন দাঁড়ায় আছেন তখন আপনার হার্ট পর্যন্ত ব্লাড নিতে হয় ভেনাস রিটার্ন করে, তো গ্র্যাভিটি তখন কী করে? ভেনাস রিটার্নটা একটু কমায় দেয়, কেননা গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কাজ করতে হয়। তো ভেনাস রিটার্ন যদি কম হয়, কার্ডিয়াক আউটপুট এমনি কম হবে, কারণ আমরা আগেই পড়ে আসছি ভেনাস রিটার্ন বেশি হলে কার্ডিয়াক আউটপুট বেশি হয়। ওই জায়গার সাথে এই সম্পর্কটা আছে। এক্সারসাইজ, আগেই বললাম এক্সারসাইজ করলে কার্ডিয়াক আউটপুট বাড়ে এবং হিউজলি বেড়ে যায়। দেন আরেকটা জিনিস ইমোশনাল কন্ডিশন আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ে, ইউজুয়ালি হার্ট রেট বাড়ার জন্য এটা বাড়ে। দেন আছে টেম্পারেচার। এখানে মজার ব্যাপার হচ্ছে টেম্পারেচারের ক্ষেত্রে দুই রকমের ব্যাপার স্যাপার আছে। কি আছে? ইনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি মডারেট চেঞ্জ হয়, মানে সামান্য চেঞ্জ হচ্ছে, সাপোজ আপনার 22°C তাপমাত্রায় ছিলেন, আপনি এসি এখন 25° করে দিচ্ছেন, ব্যাস ওই যে 3 ডিগ্রি চেঞ্জ করছেন, আপনার কার্ডিয়াক আউটপুটে কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি টেম্পারেচার হিউজ চেঞ্জ হয়, যেমন আপনি 0-তে ছিলেন, 0 থেকে ধাপ করে আপনি 30-40-তে চলে গেছেন, এই যে একটা র্যাপিড চেঞ্জ হলে আপনার কার্ডিয়াক আউটপুটে চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? টেম্পারেচার হাই করলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, টেম্পারেচার হাই করলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, মানে টেম্পারেচারের বৃদ্ধির সাথে ওটা একটা সমানুপাতিক সম্পর্ক মেনটেন করে। দেন কি আছে? আর একটা ইন্টারেস্টিং ভালো ফিজিওলজিক্যাল সম্পর্ক আছে, সেটা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে কার্ডিয়াক আউটপুট বাড়ে, প্রেগনেন্সিতে কার্ডিয়াক আউটপুট বাড়ে। বিকজ কি? বিকজ প্রেগনেন্সিতে আসলে ব্লাড ভলিউমে বেড়ে যায়, মেনলি প্লাজমাটা বাড়ে। এই যে প্লাজমাটা বাড়লো, ফ্লুইড তো বাড়লো, ফ্লুইড বাড়ার জন্য আমার ভেনাস রিটার্ন বেশি হবে, কার্ডিয়াক আউটপুট বেশি হবে, সোজা হিসাব। দেন কি? ডাইজেশন। আপনি যখন কোনো একটা মিল নেবেন, খাওয়ার পরে কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, প্রায় 30%-এর মতো বৃদ্ধি পায়। দুইটা কন্ডিশন আছে যেই জায়গায় কার্ডিয়াক আউটপুটে কোনো চেঞ্জ হয় না। ওই যে একটা বললাম মডারেট টেম্পারেচার চেঞ্জ, আরেকটা হচ্ছে স্লিপ। ঘুমাইলে কার্ডিয়াক আউটপুটে কোনো চেঞ্জ হয় না, কিন্তু ঘুমাইলে কি কোনো কিছু চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জ হয়। হার্ট রেটটা একটু কমে যায়, ঘুমাইলে ব্লাড প্রেশারটা একটু কমে যায়, কিন্তু কার্ডিয়াক আউটপুটে কোনো চেঞ্জ হয় না। কেননা কার্ডিয়াক আউটপুটে চেঞ্জ না হওয়াটাই ভালো, কারণ হচ্ছে হার্ট আপনার ঘুমের উপর নির্ভর করে চলবে না। সে আপনার মায়ের পেটে থাকার সময় যে বিট শুরু করছে, টিল ইউর ডেথ ইট উইল বিট, সো ওরটা এই ঘুমের সাথে সম্পর্ক মেনটেন করে না। এইবার চলে আসি কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন যে সমস্ত কারণে কার্ডিয়াক আউটপুট বাড়ে। নাম্বার 1 হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশন। এর মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে। হাইপার ডাইনামিক সার্কুলেশন জিনিসটা কি? কোনো কারণে সার্কুলেশনের যদি ফ্লুইডের মাত্রা বাড়ে, দ্যাট ইজ হাইপার ডাইনামিক সার্কুলেশন। এখন হাইপার ডাইনামিক সার্কুলেশন ছাড়া আর কি কি আছে?
এই হাইপারডাইনামিক সার্কুলেশনের মধ্যে কী কী আছে? আমরা হাইপারডাইনামিক সার্কুলেশনের মধ্যে একটা ফিজিওলজিক্যাল উদাহরণ আছে, সেটা হচ্ছে প্রেগনেন্সি। অ্যানিমিয়া ইজ এ হাইপারডাইনামিক সার্কুলেশন কন্ডিশন, থাইরোটক্সিকোসিস, ফিভার বা হাইপারথার্মিয়া যেটা বলি আমরা। তারপরে আছে বেরি একটা ডিজিজ আছে আমাদের, যেটা ভিটামিন B1 ডেফিসিয়েন্সির জন্য হয়, অ্যাট্রিওভেনাস ফিস্টুলা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফিস্টুলা। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ফিস্টুলাতেও আমাদের কী হয়? হাইপারডাইনামিক সার্কুলেশন হয়। আরেকটা জিনিস হচ্ছে প্যাগেটস ডিজিজ, আর হচ্ছে ফিব্রিলেশন এবং ফ্লাটার। কিন্তু এখানে আবার একটা ঝামেলা আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কার্ডিয়াক আউটপুট কমে, ফিব্রিলেশনের বাড়ে, কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আবার কার্ডিয়াক আউটপুট কমে। এটা আমাদের মনে রাখতে হবে। এই কয়েকটা কন্ডিশন আছে যে সমস্ত কন্ডিশনে কার্ডিয়াক আউটপুট কী করতেছে? বেড়ে যাইতেছে। দুইটা হরমোন আছে, একটা হচ্ছে হিস্টামিন আর একটা হচ্ছে ইপিনেফ্রিন। এই দুটা হরমোনের প্রভাবেও কার্ডিয়াক আউটপুট বাড়ে। তো এতগুলো কন্ডিশন আমরা যা জানলাম, এগুলো হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ার কজ। আরও কয়েকটা গ্রস কথা বলে রাখি, সেটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। আমি আরেকবার বলতেছি, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, ভেনাস রিটার্ন বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, ডায়াস্টোলিক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন কার্ডিয়াক আউটপুট বাড়ায়। এইটা খুবই ইম্পর্টেন্ট কথা, মনে রাখবেন। সিম্প্যাথেটিক স্টিমুলেশন কার্ডিয়াক আউটপুট বাড়ায়, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন কার্ডিয়াক আউটপুট কমায়। তার মানে যদি সিম্প্যাথেটিক স্টিমুলেশন ডিক্রিজ করে যায় তাহলে কী হবে? কার্ডিয়াক আউটপুট কমে যাবে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন ডিক্রিজ করে যায় তাহলে কী হবে? তাহলে কার্ডিয়াক আউটপুটও বেড়ে যাবে। এই কয়েকটা কথা আপনাদের স্টে বিষয়ে মনে রাখতে হবে। দেন কী কারণে কার্ডিয়াক আউটপুট কমতে পারে? এনি হার্ট ডিজিজ থাকলে অবশ্যই কার্ডিয়াক আউটপুট কমবে। সেটা ইসকেমিক হার্ট ডিজিজ হোক, ভালভুলার হার্ট ডিজিজ হোক, সেটা আপনার হার্ট ফেলিওর হোক, হার্ট ব্লক হোক, সেটা কমপ্লিট হার্ট ব্লক হোক, যেটা মনে হয় সেটা হোক। আরেকটা জিনিস কি, আপনার বডি ফ্লুইড কমে গেছে, হ্যামোরেজ একটা কজ হতে পারে, শকে চলে গেছে পেশেন্ট, সেই ক্ষেত্রে আপনার কার্ডিয়াক আউটপুট কমতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি, ওই যে বললাম ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার, ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার যত বেশি হবে, এটা হলো ফ্রেঞ্চ টার্নিং ল, যত বেশি হবে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার, তত বেশি হবে ফোর্স অফ কন্ট্রাকশন, আর ফোর্স অফ কন্ট্রাকশন যত বেশি হয় কার্ডিয়াক তত বেশি হয়। তো ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার যদি ছোট হয় তাহলে কী হবে? কার্ডিয়াক আউটপুট কম হবে। ক্যালসিয়াম আয়নের উপরে কার্ডিয়াক আউটপুট নির্ভর করে, ক্যালসিয়াম আয়ন যদি বডিতে ওই হার্টে পর্যাপ্ত পরিমাণে থাকে কার্ডিয়াক আউটপুট বেশি হবে, কেননা ক্যালসিয়াম আয়ন কন্ট্রাকশনে হেল্প করে। ক্যালসিয়াম আয়ন যদি কম থাকে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এই কয়েকটা কথা আপনাদের মনে রাখতে হবে। এর বাইরে কার্ডিয়াক আউটপুট থেকে তেমন আসার মতো কিচ্ছু নাই। আমার নিজের বলার উদ্দেশ্য আসলে এবার নিজের জন্যই, বিকজ আমি যখন পরবর্তীতে দেখব এই ভিডিওটা দেখে যাতে আমার কাভার আপ হয়ে যায়, বাট আমার মনে হয় আপনাদেরও হেল্প হবে। 2-3 বার শুনে নেবেন, প্রয়োজনে একটু নোট করে নিতে পারেন। ইট উইল হেল্প ইউ লট। থ্যাংক ইউ ভেরি মাচ।